বাংলাদেশ স্বাধীনের পর কিন্তু এইটাই সবচেয়ে বড় বাজেট। এই বাজেট কেন জনগণের দোরগোড়ায় পৌঁছে না, এর একমাত্র কারণ হলো যারা বাজেট প্রণয়ন করেন এবং বাজেট বাস্তবায়ন করেন তাদের অদক্ষতা। এই বাজেট প্রণয়ন দেখবেন, বাজেট যেদিন ঘোষণা হবে এরপরে মিছিল নামিয়ে দেবে রাস্তায়, এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এইটাই কিন্তু স্লোগান দিয়ে রাস্তায় নেমে যাবে। সাথে সাথে প্রতি বছরই তাই হয়। বিচার বিভাগের স্বাধীনতা চায় না, যারা দুর্নীতিবাজ, দুর্নীতি পরায়ণ, সামনে অনেক দুর্নীতি করবে, অনেক অপরাধ করবে, এইগুলা করে তারা বেঁচে যাবে, তারা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না। ইসলামের পরিভাষায় একজন নেতার মৌলিক দুইটা গুণ, একটা হলো সালেহিয়াত, একটা হলো সলেহিয়াত, একটা হলো সততা, একটা হলো যোগ্যতা। প্রতি বছর একটা বাজেট হয়, বাজেটের বিভিন্ন রকম ফের থাকে। কোনো বাজেটকে সুষম বাজেট, কোনো বাজেটকে ঘাটতি বাজেট, কোনো বাজেটকে উদ্বৃত্ত বাজেট, কোনো বাজেটকে জনবান্ধব বাজেট, শ্রেণীবিভাগ। আবার আছে অনুন্নত দেশের বাজেট, উন্নয়নশীল দেশের বাজেট, উন্নত দেশের বাজেট। আবার আছে পরাশক্তি যে রাষ্ট্রগুলি আছে তাদের বাজেট। এক একটা রাষ্ট্রের অবস্থা অনুযায়ী বাজেটে কিন্তু ভিন্নতা হয়। তা আমাদের হলো উন্নয়নশীল দেশ, আমরা উন্নত না, একটু এক ধাপ অনুন্নত থেকে একটু সামনে, এখনো পুরোপুরি স্বীকৃতি পায় না উন্নয়নশীল দেশ হিসাবে। সেই হিসাবে কিন্তু উন্নয়নশীল বাজেটের মধ্যে অন্যতম একটা থাকে, শর্ত থাকে, সেটা হলো ঘাটতি বাজেট। অর্থাৎ যে দেশের টাকা আরোহণ হয়, আরোহণের প্রধান হইল কর, রাজস্ব, ট্যাক্স, ভ্যাট, টোল ইত্যাদি। আর হলো বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেওয়া বাজেট, আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া বাজেট, তারপরে IMF থেকে বাজেট, এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে ইত্যাদি ইত্যাদি। এখন এই যে এত বড় বিশাল অঙ্কের বাজেট, প্রায় 9,38,000 কোটি টাকা, বাংলাদেশ স্বাধীনের পর কিন্তু এইটাই সবচেয়ে বড় বাজেট। এই বাজেট কেন জনগণের দোরগোড়ায় পৌঁছে না, এর একমাত্র কারণ হলো যারা বাজেট প্রণয়ন করেন এবং বাজেট বাস্তবায়ন করেন তাদের অদক্ষতা, সততার অভাব, দুর্নীতি এবং কর যে আদায় করবে এই কর ফাঁকির একটা প্রবণতা। ইসলামের পরিভাষায় একজন নেতার মৌলিক দুইটা গুণ, একটা হলো সালেহিয়াত, একটা হলো সলেহিয়াত, একটা হলো সততা, একটা হলো যোগ্যতা। একটা মানে সততা আছে কিন্তু যোগ্যতা নাই। এই যেমন জনগণের সত্যিকারের সেবক হতে পারে না, রাষ্ট্রে গণতা হওয়ার যোগ্যতা রাখে না। আবার একজন আছে সততা আছে, যোগ্যতা নাই, এও কিন্তু পারে না। এই জন্য সততা যোগ্যতার এই অভাবটা পূরণ করতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যোগ্য নেতা হতে পারে, ডিপার্টমেন্টাল যোগ্য হতে পারে, কিন্তু সততা না থাকার কারণে যত বড় বাজেট হোক না কেন, যা আলোচনা শুনলাম, আলোচনা এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো। এই বাজেট প্রণয়ন দেখবেন, বাজেট যেদিন ঘোষণা হবে এরপরে মিছিল নামিয়ে দেবে রাস্তায়, এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এইটাই কিন্তু স্লোগান দিয়ে রাস্তায় নেমে যাবে। সাথে সাথে প্রতি বছরই তাই হয়। এই যে শুভঙ্করের ফাঁকি, আজকের অনেক ভাই অনেক মৌলিক বিষয় আলোচনা করেছে। কাজে যতদিন পর্যন্ত এই দেশের দক্ষ নেতৃত্ব না আসবে, দুর্নীতি, অর্থ পাচার বন্ধ না হবে, আজকে সবাই এবং রাজস্ব আহ্বানে দুর্বলতা, আজকের NPR এর যত কর্মকর্তা আছে ছোট থেকে ছোট, দেখবেন 600 কোটি টাকার মালিক তারা। কেমনে হয়? এখান থেকে দুর্নীতি দমন কমিশন, তাদের নেতা যখন যারা ছিল 600 কোটি টাকার মালিক তারা। কারণ একজন আমাদের আইনজীবী বলেছেন যে দুর্নীতি দমন কমিশন আর বিচার এইটা হলো বিরোধী দলের জন্যে, সরকারকে সেভ করার জন্যে। বিরোধী দল আওয়ামী লীগ দেখবেন একই কেস, বিএনপি গুলো অন্যান্য দল সব ফেসে যাইতেছে, আর ওখানে মোটা অঙ্কের টাকা দিলে তারা খালাস পেয়ে যায়। কাজে এই জন্য বিচার ব্যবস্থা দেখেন, এতবার আন্দোলন হলো গণ অভ্যুত্থানের, সেখানে স্বাধীন সচিবালয় বিচার এই মন্ত্রণালয় হবে, সে একটা সেক্রেটারি হবে, এইটা সে বাতিল করে দিল। কারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না, যারা দুর্নীতিবাজ, দুর্নীতি পরায়ণ, সামনে অনেক দুর্নীতি করবে, অনেক অপরাধ করবে, এইগুলা করে তারা বেঁচে যাবে, তারা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না। প্রিয় ভাইরা আমার, আজকের এই বাজেট হবে জনবান্ধব বাজেট, উন্নয়নশীল বাজেট, এবং সত্যিকার খাতে কোন কোন খাতে কি বাজেট প্রকাশ্যে এটা ঘোষণা করতে হবে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। তাহলেই কিন্তু এই বাজেট সুফল হবে, সার্থক হবে এবং জনবান্ধব হবে। কাজে আমরা এই উন্নয়নশীল দেশের বাজেট, অন্যান্য উন্নয়নশীল দেশে যেভাবে বাজেট বাস্তবায়ন হয়, আমাদের ঠিক সেইভাবে বাজেট বাস্তবায়ন করতে হবে। তাহলেই কিন্তু এই বাজেট থেকে এদেশের জনগণ, স্বাস্থ্য, শিক্ষা খাত থেকে শুরু করে জন উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। আজকে আরেকটা কথা না বললেই হয় না,
আজকে দেখেন আপনি এতটা সরকার 55 বছর প্রায় হয়ে গেল, এই 55 বছরের মধ্যে অনেকগুলি শিল্প ইন্ডাস্ট্রি আজকের রুগ্ন, আজকের বন্ধ হয়ে গেছে, কতগুলো রুগ্ন খালি লস দিতেছে। আজকের শেয়ার বাজার একটা কি যে অবস্থা, আজকের প্রায় 33% এই শেয়ার বাজারের যারা শিল্প গোষ্ঠী আছে তাদের কোনো উৎপাদনই নাই, তাদের কোনো নামের তালিকাই নাই। এইভাবে সর্বক্ষেত্রে এইভাবে তারা দেশটাকে লুটপাট করতেছে, জনগণের সাথে প্রতারণা করতেছে। এই বাজেট যেন জনগণের সাথে প্রতারণা না হয়, জনগণের সার্বিক স্বার্থ হাসিল হয়, এই জন্য আমরা এই আহ্বান রাখবো। আমরা একজন সংসদ সদস্য এখানে আছেন, উনি পার্লামেন্টে শক্তভাবে অবস্থান নেবেন, উনি পার্লামেন্টে অবস্থান নেবেন, আমরা রাজপথে অবস্থান নেব। সত্যিকারের জনগণের বাজেট জনগণের স্বার্থে যাতে ব্যবহৃত হয়, এই জন্য আপনাদের সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত বুদ্ধিজীবীবৃন্দ, সুধী মণ্ডলী, সবাইকে আমরা আহ্বান জানাই, আসুন দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। আরেকটা কথা না বললেন, আজকে দেখেন এই যে সীমান্তে যে হামলাগুলো হচ্ছে, আজকের এই সরকার পরিবর্তন হওয়ার পরে, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার পরে নির্লজ্জভাবে আজকে নোম্যান্সল্যান্ডের মধ্যে আসা তারা কাটাতারে বেড়া শুরু করছে। আমি এই সরকারের আহ্বান জানাবো, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে আজকে সমরাস্ত্র ইন্ডাস্ট্রি করার জন্যে এবং বিজেপির বরাদ্দ বাড়ানোর জন্যে, যে আমরা 1 ইঞ্চি জায়গাও আমরা আমাদের এই রাষ্ট্রে ভারতের কাছে আমরা কোনো নামের হস্তান্তর করতে দেবো না এবং তাদের অবৈধ দখল করতে আমরা দেবো না। এই জন্য সেনাবাহিনীর সাথে সাথে বিজেপির সাথে সাথে এদেশের জনগণও আমরা সোচ্চার আছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে। আমরা এই দেশে সম্মিলিতভাবে আমরা আন্দোলন চালাই দিব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।